কোয়ালিটি ফ্রেমওয়ার্ক। আমি স্ক্রিনটা শেয়ার করে দেন বইয়ের। ও আচ্ছা, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করে দিই। ম্যাডাম ক্লাস রেকর্ডটা রাখলে ভালো হয়। কেউ যদি করতে পারেন তো করেন। জি আমি ক্লাস রেকর্ড করতেছি, সমস্যা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখান থেকে শুরু করি আজকে। এখানে বলেছে কি আছে আমাদের কম্পিটেন্সি, তাই না? আমরা যে স্কিল করতে আসছি এখানে আমাদের কি যাচাই করে? কম্পিটেন্সি না? জি জি ম্যাডাম, আমাদের এখানে কম্পিটেন্সি, হ্যাঁ এটাই তো মূলত যাচাই করে আমাদের। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম, আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কম্পিটেন্সিটা কিসের মাধ্যমে আসে জানেন কি আপনারা? কোন আইডিয়া? কম্পিটিশনটা মানে কিভাবে আমরা কি কি নলেজ, স্কিল, অ্যাটিটিউড। নলেজ, স্কিল আর অ্যাটিটিউড, তাই না? আমরা সংক্ষেপে কি বলি? কেএসএ না? জি আমরা এটাকে সংক্ষিপ্ত রূপে বলি কেএসএ। হ্যাঁ, নলেজ, স্কিল আর অ্যাটিটিউড। নলেজটা হলো কি আমাদের জ্ঞান, তাই না? নলেজটাকে বোঝাচ্ছে আমাদের জ্ঞান। নলেজ কম্পিটেন্সি হলো আমাদের জ্ঞান। স্কিল কম্পিটেন্সি হচ্ছে কি? দক্ষতা, তাই না? স্কিলটা আমরা কোথা থেকে করি? কাজ করার ক্ষমতাকে স্কিল বলে, তাই না? একজনের কাজ করা। আর লাস্টের 3 নাম্বারটা আমরা ধরছি কম্পিটেন্সি টাইপের 3 নাম্বারটা হচ্ছে কি? অ্যাটিটিউড মানে আচরণ, তাই না? কর্ম বা আচরণের নিদর্শনকে আমরা কি অ্যাটিটিউড বলি। তো কম্পিটেন্সি refer to the measurable or observable knowledge, skill and attitude which are critical to successful job performance. কি করে আমাদের একটা কাজের জন্য কি সফলভাবে কাজটা করতে, পারফরমেন্স করতে সাহায্য করে। আমাদের এই 3টা দিয়ে কিন্তু একটা কাজ সম্পন্ন করা সম্ভব। আমাদের মধ্যে যদি এই 3টা সক্ষমতা থাকে, নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডের দক্ষতা থাকে, তাহলে কি আমরা একটা কাজ করতে সক্ষম। বা সিবিটিএ করে আমাদের সক্ষমতা যাচাইয়ের জন্য এই 3টা দিকই দেখে থাকা হয়, দেখে যাচাই বাছাই করে। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আপনারা এই 3টা কি বুঝতে পারছেন? টাইপস অফ কম্পিটেন্সি। কোন কি সমস্যা আছে এই 3টার মধ্যে কারো? জি না ম্যাডাম, আমরা বুঝতে পারছি যে এই 3টা ক্রাইটেরিয়া থাকলে একটা জটিল কাজও আমরা সমাধান করতে পারব। হ্যাঁ, আমাদের টিভেদের ক্ষেত্রে আমরা এই 3টা কম্পিটেন্সি যার মধ্যে থাকবে সেই কম্পিটেন্ট, তাই না? সেই হবে কম্পিটেন্ট। আচ্ছা, তারপরে এখানে কি ফ্যাক্টরস অফ কম্পিটেন্সি, কি দক্ষতার মূল বৈশিষ্ট্যগুলা এখানে কি বর্ণনা করে দেওয়া আছে। এখন যদি আপনারা দক্ষতার বৈশিষ্ট্য বলে এই 4টা পয়েন্ট দেখছেন না, এই 4টা পয়েন্ট অবশ্যই কি মুখস্থ রাখা লাগবে। বিং এবল টু ডু দ্য জব, কাজটি করতে কি সক্ষম হওয়া, একটি কাজ করতে সক্ষম হওয়া। নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিং আর ডান, কিভাবে এবং কেন জিনিসগুলি করা হয় তা জানা। কিভাবে করব এবং কেন করব তা জানা। তারপরে নোয়িং হোয়াট টু ডু ইফ থিং গো রং, কিছু ভুল হলে কি করতে হবে তা জেনে রাখা। এখন যদি আমাদের কিছু একটা ভুল হয় তা সঠিক করার জিনিসটা তো জানতে হবে, তাই না? আমাদের হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব পারফেক্টলি অ্যান্ড সেফলি, একটি কাজ সঠিকভাবে এবং নিরাপদে করার জন্য সঠিক পন্থা থাকা। জি, প্রপারলি একটা কাজ করার জন্য একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, সঠিক পন্থা। এবং আর আমাদের সিবিটিএ অবশ্যই সব কাজের আগে কি সেফটি ফার্স্ট, আমাদের নিরাপত্তা কিন্তু অবশ্যই মাস্ট। আমরা এখানে তো অনেকে অনেক স্কিলের আছি, তাই না? তো স্কিল করছেন না?
স্কিল পার্ট বা দিবেন, এরকম তো আছেন, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তা আমরা অবশ্যই সেফটিটা আগে দেখি। একটা যখন আমরা অ্যাসেসমেন্টে বসবো, অবশ্যই আমরা সেফটিটা অবশ্যই মানে বিবেচনা করে কাজগুলো করব। অ্যাসেসর কিন্তু সবসময় দেখে যে আমরা সেফটি মেনটেন করে কাজগুলো করছি কিনা। তো কি ফ্যাক্টর অফ কম্পিটেন্সি, দক্ষতার মূল বৈশিষ্ট্য, এই চারটা কি বুঝলেন আপনারা, না আবার একটু বলবো আমি? না ম্যাডাম, আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। ম্যাম এই চারটা কি ইংলিশে লিখতে হবে নাকি বাংলাতে? লিখলে ভালো হয়। আমরা যদি ইংলিশে লিখতে পারি তো ভালো হয়। এখন ইংলিশে মনেই আসছে না, বাংলা আমি জানি, তখন তো ফাঁকা রেখে আসা যাবে না, লিখে দিব, ঠিক আছে? আমরা বেশিরভাগ আমরা চেষ্টা করবো যেন আমরা ইংরেজিতে লিখতে পারি। মূলত হবে কি, আমরা বুঝাতে পারলেই হবে, অ্যাসেসরকে আমরা লিখে গুছিয়ে বুঝাতে পারলে হবে। ইংরেজিতে কি হয়, খুব সংক্ষেপে লেখাটা কি হয়ে যায়, বাংলায় লিখতে গেলে বেশি লিখতে হয়, আর সময় তো আমাদের বেশি থাকে না। একটা অ্যাসেসমেন্টে রিটেনের জন্য 1 ঘন্টায় টাইম। ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিল, দক্ষতা, যোগ্যতা এবং দক্ষতার মধ্যে পার্থক্য। আপনারা শুনছেন? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখানে বলেছে ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিল, এখানে যোগ্যতা এবং দক্ষতার মধ্যে পার্থক্য। স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি, স্কিলটা কি? স্কিল হলো একটা কম্পিটেন্সির মধ্যে পার্ট, তাই না? আমরা কম্পিটেন্সির মধ্যে তো 3টা পার্ট পেয়েছি, তাই না? এই কম্পিটেন্সির মধ্যে আমরা বলছি স্কিলটা হলো একটা পার্ট। কম্পিটেন্সি consists of 3 parameters, KSA, knowledge, skill and attitude. আমরা বুঝলাম এটা যে স্কিলটা একটা পার্ট, তাই না? আমরা তো প্রথমেই বললাম যে 3টা পার্ট আছে, এখানে আবার বলেছে স্কিলটা একটা পার্ট। তাহলে আমরা পার্থক্য কি বলতে পারি, যে যোগ্যতার একটা পার্ট হলো কি দক্ষতা, তাই না? যোগ্যতার একটা পার্ট হলো কি দক্ষতা। আপনারা কি বুঝতে পারছেন? জি জি ম্যাম। আচ্ছা, এখানে এটাই বলা হয়েছে। আর এরপরে আছে ডাইমেনশন অফ কম্পিটেন্সি। হ্যাঁ, প্যারামিটারস, 3 প্যারামিটারসটা একটু যদি বলতেন। 3 প্যারামিটারস বলতে এটাই বলছে প্যারামিটার, আর এই যে আমরা কম্পিটেন্সি যে পেলাম, তাই না? এই যে প্রথমে প্যারামিটারটাই ওই যে সেটাই, নলেজ, স্কিল আর এই অ্যাটিটিউড, এটা 3টাই হলো প্যারামিটার। প্যারামিটারও হলো আমাদের এই 3টাই, নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড। এই 3টা প্যারামিটার। আবার কি আমি ব্রিফ করব নলেজটা? না ম্যাম, ওই যে 4 এক্সাম্পলটা একটু বুঝাই দিয়েন ভালো করে। আচ্ছা, ফর এক্সাম্পলটা আমি বলে দিচ্ছি। On might be having very good welding skill, but she will not be competent to job a TVT instruction as TVET teachers tennis and এখানে বলেছে আমরা যখন একটা কাজ পারফরমেন্স করব, এখানে কি ওয়েল্ডিং এর বলা হয়েছে। আপনারা শুনছেন তো? জি ম্যাম। জি ম্যাডাম, আমরা একটু শুনতে পাচ্ছি। রেসপন্স করবেন। হ্যাঁ, মাঝে মাঝে ওই যে নেটওয়ার্কের ইয়ে হয় তো, এর আগে ক্লাসে সমস্যা হচ্ছিল, ওই জন্য আমি একটু বললে ভালো হয়। জি আমাদের নলেজটাকে বলছে একটা কাজ থাকার জন্য, মানে একটা কাজ করার জন্য আমাদের যে জ্ঞানটা অবশ্যই থাকা লাগবে,
একটা কাজ পারফরমেন্স করার জন্য আমাদের সিবিটিএ একটা যে কাজ, আমাদের কিছু কাজের এক্সাম্পল দেওয়া থাকে না, যে এই কাজ জবগুলা করা লাগবে। এই কাজ করার জন্য, একটা পারফরমেন্স করার জন্য এখানে ওয়েল্ডিং এর যে উদাহরণ দেওয়া আছে, এক একজন তো এক এক অকুপেশনের আছেন, তাই না আপনারা ইভেন্ট সেক্টরে? হ্যাঁ, এখানে সেটাই বলেছে যে যেটা অবশ্যই জানা লাগবে, যে জ্ঞানটুকু থাকাই লাগবে, না থাকলে হবে না, সেই জ্ঞানটাকে এখানকার নলেজ বলছে। এবং যে দক্ষতা থাকাই লাগবে, আর যে আর আমাদের তো একটা কি বললাম, অ্যাটিটিউড মানে আচরণ, আচরণ বা কর্মদক্ষতা, আচরণ এটাকে বলা হচ্ছে, এটা থাকাই লাগবে, সেটাকে এখানে প্যারামিটারে বোঝানো হয়েছে। ম্যাম এখানে হ্যালো, হ্যাঁ বলেন। একজনের বলেন। খুব ভালো যে ওয়েল্ডিং এর মানে ঢালাইয়ের দক্ষতা থাকার কারণ, ওই যে দক্ষতা আছে, কিন্তু তারপরে সে কোন ইনস্টিটিউটে শিক্ষক বা প্রশিক্ষক হিসাবে হতে পারে না, যোগদান করতে পারবে না তার মধ্যে যদি নলেজ পারবে না, এটা না, তার মধ্যে এতে তো না থাকে, মানে শুধু একটা থাকলেই হবে না, এখানে এটাই বুঝাইছে। আমি ওটাই বললাম যে প্যারামিটারের নলেজ, স্কিল আর অ্যাটিটিউডের যে কোনো একটা কম্পিটেন্সি যদি আপনাদের মধ্যে না থাকে বা গ্যাপ থাকে, তখনই কিন্তু আপনি নট ইয়েট হয়ে যাবেন, মানে একটা কম্পিটেন্সি হ্যাঁ জয়েন করতে পারবে না, মানে আপনি কম্পিটেন্ট না হলে তো আপনি সার্টিফিকেট পাচ্ছেন না টিবেট থেকে, আর না পারলেই তো আপনি কোথাও জয়েন করতে পারবেন না, এটা স্বাভাবিক বিষয়। এখানে ওই জন্যই বললাম যে ওয়েল্ডিং বলা আছে, তো আমি সাধারণভাবেই বুঝালাম আপনারাকে। নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড, এজন্য বলা হয়েছে যে স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্স। মানে স্কিল শুধু দক্ষতা থাকলে পার্ট অফ কম্পিটেন্সি। অনেকেই মনে করে যে আমি কাজ পারি তাই আমি সব জায়গায় পারবো, বা আমি ট্রেনার হয়ে যেতে পারবো, বা আমি এক জায়গায় টিচার হয়ে যেতে পারবো, কিন্তু এটা কিন্তু হবে না। আমাদের টিভেট সেক্টরে কিন্তু এটা নিবে না, একজনের জ্ঞানও থাকা লাগবে। আমাদের শুধু কাজ পারলে কি হবে, কাজটা তো বুঝাই দিতে হবে, তাই না? একজন নিজে পারে, কিন্তু আর একজনকে বুঝাই করানো, পার্থক্য আছে। আর অ্যাটিটিউডটা হলো, অনেকে যে দোকানে কাজ করে তারা কি এক জায়গায় যে ট্রেনার হয়ে যেতে পারবে মনে করেন আপনারা? ওরা তো অনেক 10 বছর ধরে কাজই করছে, একই কাজ করছে, ওরা কিন্তু কাজ ভালো পারে আমাদের থেকে, মানে দেখা যাচ্ছে একজন ট্রেনারের থেকেও কাজ কিন্তু দক্ষ, কিন্তু কি হয়, তার কিন্তু এই যে নলেজ আর অ্যাটিটিউডটা থাকে না। এজন্য কি আমাদের টিভেট সেক্টর তাকে কিন্তু কখনোই ট্রেনার হিসেবে নিবে না। হ্যাঁ, সে এখন যদি তার ওই স্কিলের সাথে নলেজ আর অ্যাটিটিউডটা যদি সমন্বয় করে নেয়, সে টিভেট থেকে সার্টিফাইড হয়ে যায়, তখন কিন্তু সে পারবে। এখানে এটাই ব্রিফ করে দেওয়া আছে। জি, আপনারা কি বুঝছেন? জি, আগাই আমরা তাহলে সামনে। জি, এখানে বলা হয়েছে ডাইমেনশন অফ কম্পিটেন্সি, কি যোগ্যতার মাত্রা, তাই না? ডাইমেনশন অফ কম্পিটেন্সি, আমরা যোগ্যতার মাত্রা কয়টা দেখতে পাচ্ছি? 4টা না? টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কম্পিটেন্সি ম্যানেজমেন্ট স্কিল, জব রোল, এনভায়রনমেন্ট স্কিল। টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট, এগুলো। আপনারা টাস্ক স্কিল বলতে কি বুঝেন জানেন? টাস্ক স্কিল, টাস্ক স্কিল জি জানি। টাস্ক স্কিল, হ্যাঁ, কে আপনি কোন অকুপেশনের? ইআইএম। আচ্ছা, টাস্ক স্কিল হলো ছোট একটা কাজ করব আমরা আমাদের জব থেকে, জবে কি একটা জবই আসে আমাদের, যখন জব আসে একটা না 3-4টা থাকে না আমাদের অ্যাসেসমেন্টে বসলে, বা যে কোনো জায়গায় কাজ করতে হলে তো একসাথে অনেকগুলো কাজ করতে হয়। সেইখান থেকে টাস্ক স্কিলটা হলো যে কোনো একটা কাজ আমরা ভালোভাবে পারফরমেন্স করতে পারি। টাস্ক স্কিল রিকোয়ার পারফরমেন্স অফ দ্য টাস্ক according to the set standard as described in the unit of competency and explained in the workplace. আমাদের টাস্ক স্কিল বলতে এটাই বোঝাবে সব সময় যে আমরা যে কোনো একটা কাজ পারফরমেন্স করতে পারি,
মানে একটা কাজ সম্পূর্ণ করতে পারি, যে কোনো একটা ছোট কাজ সম্পূর্ণ করতে পারি, এটাকে টাস্ক স্কিল বলে। আপনারা শুনছেন তাই না? যে কোনো একটি কাজ দক্ষতা। জি ম্যাম। আচ্ছা, টাস্ক স্কিলটা কি বুঝলেন আপনারা? জি ম্যাম। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটাকে বোঝাচ্ছে আমরা যেমন টাস্ক স্কিলে একটা কাজ করলাম, টাস্ক ম্যানেজমেন্ট স্কিলে আমরা কি করব, একসাথে কয়েকটা কাজ পারফরমেন্স করব। আমরা একসাথে কয়েকটা কাজ একই সাথে পারফরমেন্স করব। যখন একই সাথে কয়েকটা কাজ আমরা পারফরমেন্স করতে পারবো সেটাকে বলা হয় টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। সেটাকে আমরা বলবো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল হলো আমরা একটা কাজ করছি, একটা কাজ করতে করতে যে কোনো অকুপেশন ধরা যেতে পারে। আর ইআইএম ছাড়া কি আছে অকুপেশন, আর কি আছে এখানে? এসএমও আছে। আচ্ছা, এসএমও। আপনারা কি টাস্ক স্কিলের একটা উদাহরণ দিতে পারবেন? ম্যাম আমি দিতে পারবো। ম্যাম এসএমওর উদাহরণ হচ্ছে প্রাথমিক যে কাজটা, যেমন প্রথম আমাদের জব যেটা থাকে, আমরা স্কিলে যেটা দেখছি লেভেল 2 তে, সেটা হচ্ছে মনে করেন আমাদের 2-3টা জব থাকে, সেটা থেকে যে কোনো প্রাথমিক একটা জব শেষ করাটাই হচ্ছে টাস্ক স্কিল। টাস্ক স্কিল, হ্যাঁ। যেমন ধরেন আপনার কাজ অনুযায়ী অকুপেশন অনুযায়ী দেন, কারণ একটু পরেই কিন্তু বলা থাকবে যে অকুপেশন অনুযায়ী কিন্তু এটা প্রশ্নটা আসে, অ্যানসারটা তার নিজের অকুপেশন অনুযায়ী বুঝাই দিতে বলে। তখন আপনি ধরেন কি এসএমও বললেন তাই না, তো আপনি একটা কি ধরেন শার্ট কাটতে, মানে শার্ট করতে দিয়েছে আপনাকে একটা শার্ট, তাই না? তো শার্টের মধ্যে আপনি শার্টটাকে কাটলেন, পকেট কাটলেন, এই যে পকেটটা তৈরি করলেন, এটা একটা টাস্ক স্কিল, তাই না? হ্যাঁ, এখন টাস্ক স্কিল হলো, এখন টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হলো আপনি পকেট করলেন প্লাস হাতগুলাও লাগালেন একটা শার্টের, এখানে কয়েকটা কাজ একসাথে হলো না? এটাকে বলা যাবে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, এখন যে মেশিনে সেলাই করতে যে আপনাদের ওই যে কাটার জন্য কি যেন থাকে, কেচি বাদে আর একটা কি থাকে যেন, থ্রেড কাটার, কাটার জন্য। হ্যাঁ, থ্রেড কাটার। এখন থ্রেড কাটারটা নাই ওখানে, এখন আপনার কাছে কেচি আছে, থ্রেড কাটার নাই থাকলে কি আপনি বসে থাকবেন না কেচি দিয়ে কাটবেন? তখন এটাকেই বলছে আমরা, হ্যাঁ, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। এই জিনিসটাকে বলছে কন্টিজেন্সি ভিন্ন পন্থা অবলম্বন করে কাজটা শেষ। ভিন্ন বলেন বা বিপরীত বলেন, যে কোনোটা বললেই হবে। একটা কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে ওখানে কোনো কাজটা করতে গিয়ে আমরা বাধাগ্রস্ত হলাম, ওই উপায়ে করতে পারলাম না, তখন আমরা অন্য কোনো উপায়ে বা বিপরীত উপায়ে অবলম্বন করে কাজটা সম্পূর্ণ করাকে আমরা বলবো কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। আপনারা কি বুঝতে পারলেন এটা? জি ম্যাম। সবাই সবাই ক্লিয়ার কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা? জি জি ম্যাম। জব রোল এনভায়রনমেন্ট, জব রোল এনভায়রনমেন্ট, আমরা যখন এক জায়গায় কাজ করি অবশ্যই কি একটা আবহাওয়া থাকে, আবহাওয়ার একটা বিরূপ থাকে, প্লাস কি আমরা একসাথে কাজ করি যখন একটা অফিসে, অফিসে অবশ্যই অনেক কলিগস থাকে বা সাথের মানুষ থাকে, উপরে থাকে নিচে থাকে লেভেলের, সেহেতু একটা কাজ করতে গেলে কি অফিসে বাধাবিঘ্ন হয় না, বাধাবিঘ্নগ্রস্ত হয় না? অবশ্যই একটা কাজ করতে গেলে বাধা আসেই, কিন্তু সেই বাধা বিপত্তিগুলা উত্তীর্ণ করে যখন একটা কাজ আমরা সম্পূর্ণ করে আসব সেটাকে জব রোল এনভায়রনমেন্ট বলা হয়। জব রোল এনভায়রনমেন্ট স্কিল বলা হয়। আপনারা কি বুঝতে পারছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি, বাট বলেন বলেন। আমি কিন্তু একদম সহজভাবে বোঝানোর মানে জন্যই বলতেছি, আপনারা বলেন। ম্যাম আরেকবার বুঝাবেন না এটা? আচ্ছা, কে কি জয়েন্ট হতে পারছে না? কই কিন্তু দেখছি না তো। কোনটা বলেন? ম্যাডাম জব রোলটা। জব রোল এনভায়রনমেন্ট,
আচ্ছা, বলতেছি। আমরা যখন অফিসে কাজ করি, সবার সাথে খাপ খাইয়ে কাজ করি না? পরিবেশের সাথে বলেন আর ওখানকার মানুষজনের সাথে। আমাদের তো খাপ খাওয়াতে হয়, তাই না? খাপ খাইয়ে আমরা কাজ করি। স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন তো, তাই না? জি, স্ক্রিন দেখতে পাচ্ছি। জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, আচ্ছা। আমরা যখন কাজ করি একটা প্রতিষ্ঠানে বা যেখানে কর্মস্থল যার যেখানেই হোক, কাজের পরিবেশ সেইখানে সবারই সাথে খাপ খাইয়ে, পরিবেশের সাথে খাপ খাইয়ে একটা কাজ সম্পূর্ণ করাকে জব রোল এনভায়রনমেন্ট বলে বা জব রোল এনভায়রনমেন্ট স্কিল বলা হয়। ঠিক আছে ম্যাম। জব রোল। আর কারো প্রশ্ন? কেউ কিছু বলছেন? ম্যাম বলতে চাচ্ছিলাম আমাদের যে ওরাল কোশ্চেন গুলো হবে এগুলো কি ওনারা ইংলিশে করবে নাকি বাংলাতে করবে? ওরাল কোশ্চেন আপনার মানে আপনি বলতে পারবেন, তখন বাংলাতেও বলতে পারবেন, সমস্যা নাই। একদম যে ইংরেজিতেই বলতে হবে তাও না। না লেখার মানে ক্ষেত্রেও তো একই। যারা এসোসিয়েটরা কি মানে ইংলিশে হ্যাঁ, যদি বলে বা করবে, দেন বাংলাতে ইংরেজিতে করবে। বলবে? আপনারা বুঝবেন। এখন হয়তোবা এই যে কথাগুলা খুব কঠিন লাগছে, এই ওয়ার্ড গুলা খুব কঠিন লাগছে। এই যে আপনারা যখন আরো পড়বেন না, আর তো কয়দিন আছে, তাই না? পড়তে পড়তে এই ওয়ার্ড গুলা আপনাদেরও মানে কমন ওয়ার্ড হয়ে যাবে। তখন আপনারা বুঝতে পারবেন, সমস্যা নাই। আর আপনারা একটু পড়বেন, হ্যাঁ? এই যে বোঝানো হলো, কিছু নোট করলে নোট করে নিবেন। আপনারা একটু পড়বেন, বাসাতে পড়তে হবে। ওখানে ধরে, ইংরেজিতেই ধরে, ইংরেজিতেই ধরবে, আপনি অ্যান্সার দিবেন। যদি কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয়, এসএস স্যারকে যদি বলা হয় আমাকে একটু বুঝাই দেন, আমি প্রশ্নটা বুঝলাম না, উনি কিন্তু বুঝাই দিবে, একবার না কয়েকবার বুঝাই দিবে আপনাকে। আর এটা আপনি জিজ্ঞেস করতে পারবেন তারাকে। বা রিটেনেও যদি একটা প্রশ্ন আসলো আপনি বুঝতে পারছেন না, তারাকে জিজ্ঞেস করলে তারা বুঝাই দিবে, এসএস স্যাররা। কোশ্চেন নাই বুঝে দিবেন না, অ্যান্সার তো বলবে না, অ্যান্সার তো কখনোই বলবে না। কোশ্চেনটা আপনারা বাংলা করে নিতে চাইলে বাংলা করে বুঝাই দিবে, কিন্তু অ্যান্সার তো কখনোই বলবে না, এটা তো সম্ভবই না। আর আপনারা একটু ভালো করে সব পয়েন্ট গুলা বা কোনটায় কি আছে এগুলো করেন, কারণ এখন ক্লোজ বুক। বাংলাতে একটু বুঝিয়ে দিলে প্রশ্নগুলা হেল্প করলে অবশ্য মনে হয় বেশি কঠিন হবে আচ্ছা, না। এই যে আমরা ইয়াতে যাব, কি যেন সেলফ চেকে যাব না, তখন আমরা আবার করবো, এগুলো আবার থাকবে। সেলফ চেকে যখন যাচ্ছি তখন এগুলো আবার পাবো। আমি কিন্তু মানে ইয়া অনুযায়ী বলি নাই, আমি কিন্তু বাংলাতে সহজভাবেই বলার চেষ্টা করছি। আপনার না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, আমি আবার বুঝাই দেওয়ার চেষ্টা করবো বারবার। আমি সর্বোচ্চ মানে চেষ্টা করবো আপনাকে বোঝানোর। এ ডাইমেনশনে কি কারো প্রবলেম আছে? ডাইমেনশনে, 4 ডাইমেনশনে শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম। হ্যাঁ, 4 ডাইমেনশনে কি কোনো প্রবলেম আছে কারোর? ম্যাম এখন তো বুঝতে পারি, যখন একা একা ট্রাই করতে যাই তখন মনে হয় কিছুই পারি না। না, পারবেন। আমি এই যে পড়ার মধ্যে ওজন্য আপনারাকে জিজ্ঞেস করি যে নিজের অকুপেশন অনুযায়ী আপনারা একটু বলেন। বললে একজন যখন বলে আরেকজনের কথা শুনে আরো মানে বোঝা যায়। এইজন্য কিন্তু আমি এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে অনেক প্রশ্ন হবে, আর ওরালে তো আসবেই। ডাইমেনশন, 4 ডাইমেনশন সবসময় জানতে চাই যে 4 ডাইমেনশন বলেন, এবং বুঝতেও চাই অকুপেশন অনুযায়ী, নিজ অকুপেশন অনুযায়ী এটা কিন্তু বুঝতেও চাই। আজ কিন্তু রাতে আপনাদের ক্লাস আছে, সবাই নিজ নিজ অকুপেশন অনুযায়ী একটা মানে 4টা টাইপস, 4 টাইপস নিয়ে একটা করে সংজ্ঞা করবেন, ঠিক আছে? মানে একটা কাজ করতে গেলে টাস্ক স্কিল কাকে বলে নিজ নিজ অকুপেশন অনুযায়ী করবেন। আমি কিন্তু রাতে ক্লাস আছে, তখন আপনাদের কাছ থেকে জানতে চাইবো। আর যদি না বুঝে থাকেন আমি আবার বলছি, বলেন, আমি বলে দিচ্ছি আবার।
কি প্রবলেম আছে কি কারো? ম্যাম আমার তো মনে কারা হচ্ছে আপাতত ম্যাডাম ওই যে সবাই বুঝতে পারছি, কিন্তু আসলে শিওর হওয়ার ক্ষেত্রে আপনি যদি কিছু কোশ্চেন করতেন তাহলে বোঝা যাইতো। আচ্ছা, আমি কোশ্চিন করার জন্য এখনই করালাম, আবার এখনই কোশ্চিন করবো জন্যই বললাম যে কয়েক ঘন্টা পর যখন এই যে রাতে ক্লাস আছে তখন আমি জিজ্ঞেস করি। আর এখন যদি বলেন তো করছি, সমস্যা নাই। পরে কে যেন জয়েন করলো ক্লাসে, নোবেল 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 তারা কি এগুলা বুঝছেন? কোথায় উনি? ম্যাডাম আরেকবার বলেন, নোবেল আরেকবার বলেন। হ্যাঁ, আরেকবার বলবো। আচ্ছা আচ্ছা জি আচ্ছা, একটু টাইমে আসেন, হ্যাঁ, নাহলে যে টপিক গুলো গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথম মডিউলটা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে আমাদের অ্যাসেসমেন্টে, ঠিক আছে? এখানে মানে মনে রাখতে হবে। ম্যাম এই শীট থেকে কি কি প্রশ্ন আসতে পারে ইয়ে থেকে 2 নাম্বার শীট থেকে? আচ্ছা বলছি, এই যে ডাইমেনশন সম্পর্কে যে প্রশ্ন আসবে, এখন বলতে পারে যে আমাদের ডাইমেনশন কম্পিটেন্সি কয়টা, এরকম আসতে পারে। ডাইমেনশন কম্পিটেন্সির যে কোনো একটার উদাহরণস্বরূপ লিখো, এরকমও আসতে পারে। অনেক রকম ভাবেই আসতে পারে প্রশ্ন এখান থেকে। আমরা যখন এই জিনিসটা পুরোপুরি জেনে রাখবো বা আমরা বুঝতে পারবো, তখন কিন্তু এখান থেকে যে রকমই প্রশ্ন আসুক আমরা ওটার অ্যান্সার দিয়ে আসতে পারবো। আমরাকে প্রশ্ন করে বা প্রশ্নর উপর করে ভিত্তি করে কিন্তু পড়লে হবে না, আমরাকে বিষয়গুলো বুঝতে হবে। বুঝলে আমরা তখন যেরকমই প্রশ্ন আসুক আমরা লিখে দিয়ে আসতে পারবো। কারণ এদের কোশ্চেন প্যাটার্ন একবার এক এক রকম আসে, কোনো সময় এরা রিপিট করে না। আপনারা বুঝলেন? আমরাকে বিষয়গুলো বুঝতে হবে, তাহলে আমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসতে পারবো। ডাইমেনশন অফ কম্পিটেন্সি, আমাদের ডাইমেনশন অফ কম্পিটেন্সির কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 4টা ভাগে ভাগ করা হয়েছে ডাইমেনশনকে। যোগ্যতার মাত্রাকে আমরা 4টা ভাগে ভাগ করছি। কি কি? প্রথমটা হলো টাস্ক স্কিল। হ্যাঁ, একটু ডাইমেনশনটা বিষয়টা কি একটু যদি ব্যাখ্যা করতেন তাহলে একটু ভালো হতো, তাহলে আমাদের এই বিষয়টা আরো মানে সহজ হতো। ডাইমেনশনটা হলো যোগ্যতার মাত্রা, ঠিক আছে? এটা হলো মাত্রা, মানে আমরা যখন আমাদের একটা কাজ করতে যাই আমাদের কম্পিটেন্সি কিভাবে দেখি? নলেজ, স্কিল আর অ্যাটিটিউডের মাধ্যমে, তাই দেখি না? আমরা যোগ্যতার মাত্রাটাকে প্রমাণ করি। প্রমাণ করার জন্য এই 4টা কি 4টা ভাগে ভাগ করে দিয়েছে, মাত্রাটাকে ভাগ করেছে 4টা ভাগে, যে আমরা একটা কাজ করতে গেলে এই 4টা ভাগের মধ্যে কিন্তু পড়ে থাকি। একটা কাজ আমরা যদি নাই করতে পারি তাহলে কি আমাদের কোনো কম্পিটেন্সি আছে? না না, আমাদের তো কোনো কম্পিটেন্সি আছে বলে আমরা মনে করব না, গণ্য হব না। মানে একটা কাজ করতে পারার কম্পিটেন্সিটা সক্ষমতা, যাচাই করার জন্য হচ্ছে যাচাই ডাইমেনশন করার অফ জন্য এই 4টা ডাইমেনশনটা দেওয়া হয়েছে। এটা হলো যোগ্যতার মাত্রা যাচাই করার জন্য এই 4টা ডাইমেনশন দেওয়া হয়েছে। হ্যাঁ, 4 ডাইমেনশন অফ কম্পিটেন্সি। এখন আমরা দেখেন অনেকেই আছে কাজ করতে পারে, একটা কাজ করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে কাজের যখন প্রেসার চলে আসে তখন কিন্তু সে আজ কাজ করতে পারছে না। আপনারা যারা ট্রেনার আছেন বা আরো যে অকুপেশনে আছেন, অনেকে অনেক জায়গায় কর্মরত, অফিসে কি একটাই কাজ থাকে শুধু, নাকি কাজের প্রেসার থাকে? অবশ্যই কাজের প্রেসার থাকবে। এখন কাজের প্রেসার পড়লে যে একজন কাজ করতে পারছে না বা বাদ দিয়ে করছে, তাহলে কি তার হবে? ওখানে কি সে পারফরমেন্স করতে পারলো 100%? পারবে না। এটার জন্য টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কারণ একই টাইমে একজন যখন একসাথে কয়েকটা কাজ করার কম্পিটেন্সি নিজের সক্ষম হবে তখন সেই টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা পার করতে পারলো। কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, আমরা সব সময় কাজ করতে গেলে আমরা যে পন্থা অবলম্বন করে কাজ করি তা যে একেবারে হয়ে যায় তা কিন্তু কখনোই হয় না। হয় কি আমরা প্রতিটা কাজ যেভাবে করতে যাই ওভাবে কি হয়, নাকি আমরা বাধাবিঘ্ন হইছি এতদিন? কি আছেন আপনারা, শুনছেন?
আপনারা শুনতে পাচ্ছেন? জি ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ বুঝতে পাচ্ছেন কি? বুঝতে পাচ্ছেন আমি যেভাবে বুঝাচ্ছি এভাবে কি বোঝা যায়? সেটা একটু জি, বলবেন, জি, না বোঝা হলে যায়, বলেন। আমি বলে গেলাম আপনারা বুঝলেন না, তাহলে তো হবে না। আপনারা কাজ করতে গেলে বাধার সম্মুখীন হন না অনেক? কোন একটা কাজ করতে গেলে অনেক সময় কিন্তু হওয়া যায় যে বাধা বিপত্তি আসে, কিন্তু আমরা কি থামি? আমার কাজটা তো করাই লাগবে, তখন আমরা অন্য কোনো উপায় অবলম্বন করি। সে অবলম্বন করাটাকে আমরা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল বলছি। আর জব রোল এনভায়রনমেন্ট, ওয়েদার বলে একটা কথা আছে, একটা জায়গার পরিবেশ বলে কথা আছে, সামঞ্জস্য খাওয়াতে হয়, এটাকে জব রোল এনভায়রনমেন্ট বলছে। একটা জায়গার পরিবেশ যেরকমই হোক, আমি যে কাজটা করতে গেছি বা ওখানকার পরিবেশটা বিরূপ হলেও আমরা কাজটা করে শেষ করব, এই স্কিলটাকে আমরা কি জব রোল এনভায়রনমেন্ট স্কিল বলছি। এই কাজ করার সক্ষমতাকে আমরা জব রোল এনভায়রনমেন্ট স্কিল বলছি। আমরা এই যে গরমের দিনে, গরম তো করতেছে তাই না, অতিরিক্ত গরম আসবে, তখন কি অফিস ছুটি দিয়ে দেয় নাকি আমাদের কাজ করতে হয় অফিসে? যারা ট্রেনার আছে ক্লাস নাই, যারা অন্য অকুপেশন আছে কাজ করে, ছুটি তো হয় না তাই না? এই যে বিরূপ পরিবেশেও আমরা কি কাজটা করছি, সক্ষম হচ্ছি, বা অনেক সময় অনেক গন্ডগোলও হতে পারে, বা কলিগের সাথে গন্ডগোল, কিন্তু আমরা কি তার সাথে ঠিক আছে গন্ডগোল আছে, কিন্তু আমরা কি কাজটা কিন্তু নিজের কাজটা কি শেষ করতে হবে তাই না? নিজের কাজটা অবশ্যই শেষ করতে হবে ঠিকভাবে। এই যে নিজের মনোভাব রাখা যে কোনো পরিবেশে আমি আমার কাজটা শেষ করব, সম্পূর্ণ করব সঠিকভাবে, সেটাকে জব রোল এনভায়রনমেন্ট বলছে, জব রোল এনভায়রনমেন্ট স্কিল বলছে। তা আমরা 4 ডাইমেনশন কি বুঝতে পারলাম? জি ম্যাম। নভেল স্যার আপনি পরে বোধহয় আসছিলেন, আপনি কি বুঝলেন? জি ম্যাডাম বুঝছি, বলেন। আচ্ছা, না প্রশ্ন থাকলে আপনি বলবেন যে বলেন, আবার আমি আবার বুঝাবো, আমি বারবার বুঝাবো। ওকে ম্যাম। আচ্ছা, তো এটা আপনি কোন অকুপেশন আছেন? হ্যাঁ নভেল স্যার আপনি কোন অকুপেশন আছেন? হ্যালো, আমরা কি সামনে আগাই তাই না? জি ম্যাম। আর কি কারো কোনো প্রশ্ন আছে? এখানে প্রশ্ন আছে আর কারো কোনো? না ম্যাডাম, আমাদের কোনো প্রশ্ন নাই, নেক্সট পার্টে যাই। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন এখানে কি বলেছে, এক্সাম্পল ফর জব টাস্ক, তাই না? এখানে এই যে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে টাস্ক স্কিল, এই যে ফটোকপি করার কথা বলা হয়েছে, ইউজে ফটোকপি, একজন সে ফটোকপি করতে পারে, টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা বলা হয়েছে, সিলেক্ট দ্য রাইট পেপার অ্যান্ড ফাংশন, সে কাজ করতে পারে, ক্লিয়ার পেপারস জ্যাম, সে কাগজ আটকে গেলে সে জ্যামটা বের করে দিয়ে পরিষ্কার করে দিয়ে কি করে আবার সেটা চালানোর সক্ষম করে থাকে। জব রোল এনভায়রনমেন্টে বলা হয়েছে উইথ এ টিম মেম্বার অন প্রজেক্ট জব কি প্রিন্টারের কাজের প্রয়োজনীয় বিষয় দলের সাহায্যের সাথে যোগাযোগ করুন। এখানে ওই যে ডাইমেনশন অফ কম্পিটেন্সির একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা কি ফটোকপি মেশিন অনুযায়ী। এটা আপনারাকে বললাম যে যে নিজ অকুপেশনে আছেন তারা অবশ্যই আজকে আমাকে বলবেন বা নিজে নিজে একটু লিখবেন তার নিজের স্কিল অনুযায়ী এই উদাহরণটা এরকম করে একটু লিখবেন, আমি একটু জানবো আপনাদের কাছ থেকে। এটা যখন বলতে পারবেন আপনারা খুব সহজে, তখন কিন্তু আপনারা বুঝবেন যে হ্যাঁ আপনারা 4 ডাইমেনশন বুঝে গেছেন।
কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হলো দক্ষতা মান। ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড যেটা আমরা করি, এটা আসলে কাদের চাহিদা জানেন আপনারা? চাহিদাটা কাদের বা কেন আসে চাহিদাটা আপনারা শুনছেন? জি আমাদের ম্যাম, কিন্তু ইন্ডাস্ট্রির চাহিদা, হ্যাঁ ইন্ডাস্ট্রির চাহিদা হয়। আইএসসি মানে ইন্ডাস্ট্রিয়াল স্কিল কাউন্সিলর। হ্যাঁ ইন্ডাস্ট্রির চাহিদা হয়। Industry competency standard often referred to as competency standard are industry determined specification of a performance which set out the skill, knowledge and attitude required to operate exactly. এখানে কি বলা হচ্ছে? দক্ষতার মান বা শিল্প নির্ধারিত কর্মক্ষমতার বৈশিষ্ট্য যা কর্মক্ষমতা কার্যভাবের কাজ করার জন্য প্রয়োজনীয়তা, দক্ষতা, জ্ঞান ও মনোভাবের নির্ধারণ করে। আমাদের ওই যে ঘুরিয়ে আবার সেই কথাটাই আছে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আসার জন্য আমাদের কি নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড, এই তিনটা সমন্বয় কি আমরা সেটা পাবো। এখানে যে দাগানো আছে এটুকু আপনারা লিখলে এটাকে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলা হচ্ছে। তারপরে হ্যাঁ ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইনক্লুড একটা শিল্প দক্ষতা বা কি অন্তর্ভুক্ত থাকে শিল্প দক্ষতায়, তাই না? স্কিল, নলেজ এন্ড অ্যাটিটিউড রিকোয়ার্ড ফর দ্য লেভেল অফ অর। আমরা দেখেছিলাম না একটা লেভেল শক করছিলেন না আপনারা? জি ম্যাম। হ্যাঁ এনটিভি কিউএফ এ কয়টা লেভেল আছে আপনারা মনে আছে কি একটু আপনাদের? ম্যাম 6টা হচ্ছে নিয়ে ভোকেশনাল এন্ড প্রি ভোকেশন নিয়ে হচ্ছে 8টা। এখন ম্যাম এখানে আমার একটা প্রশ্ন, যে আমাদের যদি এক্সামে আসে যে কয়টি লেভেল, সেক্ষেত্রে আপনি কি 8টা দিব না 6টা দিব? না আমরা অবশ্যই 6টা দিব। আমরা 6টা দিব। আর এটুকু লিখতে পারি যে এছাড়াও আমাদের প্রিভক 1 এবং 2 আছে, কিন্তু লেভেল 8টা আমরা বলতে পারবো না। ঠিক আছে? আমাদের 1 থেকে লেভেল 6 পর্যন্ত আছে, আর এছাড়া আমাদের প্রিভক 1 এবং 2 আছে। এটা লিখে দিলে হয়ে গেল। আচ্ছা। এখানে প্রথমে বলেছে যে কাজের স্তরের জন্য দক্ষতা, জ্ঞান ও মনোভাবের প্রয়োজনীয়তা। তারপরে কোয়ালিটি ইন্ডিকেটরস। কোয়ালিটি ইন্ডিকেটর মানে মানের সূচক, মানটা ঠিক রাখতে হবে, অবশ্যই মানটা ঠিক রাখতে হবে। তারপরে ন্যাশনাল qualification that a person can receive who have been assessed as competent against the national standard. এখানে বলা হচ্ছে জাতীয় যোগ্যতা। ম্যাম আসলে হেডিংটা দ্বারা কি বোঝানো হয়েছে এটা একটু যদি বলতেন। এন্ড ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইনক্লুডস মানে এই প্রশ্নটা কি হইতে পারে? মানে ইন্ডাস্ট্রির কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটাকেই বলা হচ্ছে। তারা কি কি দেখে, তারা কি কি চায়, কি কি দেখে তারা মানে একটা জিনিস যাচাই বাছাই করবে সেটা বলছে। কোয়ালিটি দেখবে, একজনের কম্পিটেন্সি, নলেজ, স্কিল, অ্যাটিটিউড দেখবে। তারপরে জাতীয় যোগ্যতা বা একজন ব্যক্তি পেতে পারেন জাতীয় মানদণ্ডের বিপরীতে যোগ্য হিসেবে মূল্যায়ন করা হয়, সেই জিনিসগুলা দেখবে। আপনারা একটু পড়বেন, হ্যাঁ একটু পড়বেন। কি বেশি কি হয়ে যাচ্ছে না কি অবস্থা আপনারা একটু বলেন।
নামাজের সময় হয়ে গেছে? নামাজ আমরা 10 মিনিট, আমিও তো যাব। হ্যাঁ, আর 10 মিনিট আমাদের ইয়ারও টাইম দিয়েছে মনে হয়, মিটিং এরও ইয়া দিয়ে দিয়েছে। লিঙ্ক শেষ হয়ে গেলে আমরা শেষ করে দিব, আর নতুন দিব না, এখন রাতে করব। রাতে টাইম দেওয়া আছে বোধহয়, আপনারা দেখেছেন গ্রুপে? জি ম্যাম। হ্যাঁ, আমরা ইয়াতে করব। আমরা আর একটু করি নাকি? একটু করি তাহলে। এমনি আমি সাধারণভাবে বলছি, এই যে আমাদের কি বলা হয়েছে, ডিফারেন্স কম্পিটেন্সি অফ অ্যান ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আমাদের এই স্ট্যান্ডার্ডগুলা মানে কম্পিটেন্সিটা কে কারা চাই? ইন্ডাস্ট্রি চাই। ইন্ডাস্ট্রি অনুযায়ী তখন আমাদের একটা সিএস আসে, সিএস থেকে আমরা তখন সেই অনুযায়ী কি সবাই প্রশিক্ষণ প্রাপ্ত হয়। তারপরে আবার কি আমরা যারা হচ্ছি, যারা স্কিল হচ্ছে, তারা ইন্ডাস্ট্রিতে চলে যায় না? অনেকেই ইন্ডাস্ট্রিতে যায়। আমরা তো অবশ্য 4 এর জন্য পড়ছি, আমাদের ইয়াটা ট্রেনার হওয়া, তাই না? না আপনারা অ্যাসেসরের জন্য হচ্ছেন আপনারা সবাই? হ্যাঁ, এই তো। তা আমাদের চাহিদাটা অ্যাসেসর হবে, তাই না? এটা আমাদের চাহিদা। আমি ওই যে আপনাদের কি বলছিলাম যে সিএস এর ইউনিট কয়টা, মানে কয়টা থাকে পার্ট? 8টা। 8টা, বা মানে হ্যাঁ, এখন ইউনিট কোড এন্ড টাইটেল আবার একসাথে 8টা। হ্যাঁ, বলতে পারবেন কেউ? এটুকু করে আমি 8 মিনিট আছে, করে আমি ব্রেক করে দিব, নামাজে যাবেন সবাই। ম্যাম কয়েকটা মনে আছে, এই যে ইউনিট যদি বলতেন। ইউনিট টাইটেল, ইউনিট কোড, ইউনিট হচ্ছে, তারপর ডিসক্রিপশন, নমিনাল আওয়ার, দেন হচ্ছে এলিমেন্ট অফ এলিমেন্ট অফ কনফিডেন্স, হ্যাঁ কি জানো তো হয়ে গেছে। তারপর পারফরম্যান্স অফ অ্যাসেসমেন্ট, তারপর এভিডেন্স গাইড, পারফরম্যান্স ক্রাইটেরিয়া। হ্যাঁ, পারফরম্যান্স ক্রাইটেরিয়া, এভিডেন্স গাইড আছে, তারপর রেঞ্জ স্টেটমেন্ট আছে। হ্যাঁ, এই তো আপনি তো করছেন, ধন্যবাদ আপনাকে, আপনি অনেকটাই করেছেন। এটা কিন্তু সবারই মুখস্থ থাকা লাগবে, এটা সবাই মুখস্থ করে নেবেন। এই 9টা পার্ট, এটা 9টা পার্ট অবশ্যই সবার মুখস্থ থাকা লাগবে, কারণ এটা ওরালে আসেই, এই প্রশ্নটা ওরালে আসেই যে সিএস এর পার্টগুলা বলেন কয় ভাগে ভাগ করা হয়। জাস্ট এই টাইটেলগুলো বুঝলেন? টাইটেলগুলো এটা কিন্তু আসবেই। ইউনিট কোড and title, nominal hour, unit description, element of competency, performance criteria, range statement, evidence guide, accreditation requirement. এই 8টা পয়েন্ট সবার মুখস্থ থাকা লাগবে। আর এভিডেন্স গাইডের মধ্যে এভিডেন্স গাইডকে আবার 7টা ভাগে বিভক্ত করা হয়। হ্যাঁ, এটা 7টা ভাগে। এখন তো আর অত সময় নাই, আমি রাতে অবশ্য এটা নিয়ে বিশ্লেষণ করব। আর যেটুকু পড়া হলো এর মধ্যে কারো কোনো জানার বিষয়, কোনো কোশ্চেন? হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন যেটুকু পড়া হলো? আমরা ডাইমেনশন করলাম, সিএস এর ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা, আর কম্পিটেন্সিকে কি দিয়ে প্যারামিটার যেটাকে বলছে সেটা। কারো কোনো প্রশ্ন আছে? একটু রেসপন্স করেন, নাহলে বুঝবো না। জি না ম্যাম। বাকিরা তো কিছু বলছে না। না ম্যাম। আচ্ছা, তো আমরা এখন তাহলে শেষ করব, রাতে নামাজের ইয়া হয়ে যাচ্ছে, আমরা রাতে তাহলে জয়েন করব সবাই। আর সবাই একটু নিজ অকুপেশন অনুযায়ী ডাইমেনশনটা দেখে আসেন, ঠিক আছে?
ডাইমেনশন অফ কম্পিটেন্সির উদাহরণটা অবশ্যই সবাই একটু দেখে আসেন। ঠিক আছে ম্যাম। আর কি কেউ কিছু বলবেন? কিছু না বললে তাহলে নিয়ে দিব, নামাজ পড়বেন, আপনাদেরও ইয়ে হচ্ছে। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।